হ্যালো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক। দেখো, সূচক এবং লগারিদম হচ্ছে আজকে আলোচনার বিষয়। তো প্রথমে আমরা যে ক্লাসটা নিব সেটা হলো সূচক। তো সূচক জিনিসটা কি সেটা যদি আমরা একটু দেখতে চাই, প্রথম কোশ্চেন হলো সূচক কি জিনিস এবং এটা আমরা কেন করব, সূচকটা সেটা আমরা প্রথমে জানতে চাই। দেখো, প্রথমে 8 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এটাকে আমরা 2 টু দি পাওয়ার কিউবও বলতে পারি। কিভাবে? কারণ এখানে তিনটি 2 আছে। ক্লিয়ার? এটা কিন্তু একদম সিম্পল জিনিস, এটা আমরা বুঝতে পারি। প্রথমে আমরা দেখি জিনিসগুলো কি। এরপরে আসো 16। তো 16 কে কিন্তু আমরা ধরো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 4টা 2 মাল্টিপ্লিকেশন করলে আমরা 16 পাবো। তাহলে আমরা এখানে লিখতে পারবো 2 টু দি পাওয়ার 4। ক্লিয়ার? আচ্ছা, এই যে যে জিনিসগুলো দেখলাম এগুলো কিন্তু আমাদের জন্য খুবই সিম্পল। এরপর আসো এই যে প্রথম যে জিনিসটা, যেটা 2 টু দি পাওয়ার কিউব, সেখানে ভিত্তি কিন্তু হচ্ছে তোমার 2 আর পাওয়ার হচ্ছে 3। পাওয়ার মানে কিন্তু সূচক আর ভিত্তি মানে বেস। এরপরে সেকেন্ডটা যেখানে 16 দেখা যাচ্ছে, সেখানে তোমরা একটু দেখো যে 2 টু দি পাওয়ার 4। তো 2 টু দি পাওয়ার 4 এর 2 হচ্ছে তোমার বেস আর পাওয়ার হচ্ছে 4। ক্লিয়ার? তার পাওয়ার মানে কিন্তু সূচক। তাহলে আমরা একটু সূচকের সাথে একটু পরিচিত হলাম যে কোনো একটা সংখ্যা তার পাওয়ার যে থাকবে তার নামে কিন্তু সূচক। আচ্ছা, তাহলে আমরা এইটুকু গল্প থেকে যে জিনিসটা শিখলাম সেটা হলো তোমার 2 টু দি পাওয়ার কিউব এবং 2 টু দি পাওয়ার 4, মানে এই জাতীয় যে রাশিগুলো আছে বা যে সংখ্যাগুলো আছে এদেরকে বলে সূচকীয় রাশি। তাহলে আমরা এই মুহূর্তে বেস কি জিনিস সেটা চিনলাম, এবং পাওয়ার কি জিনিস সেটা চিনলাম, এবং সূচকীয় রাশি বলতে কি বোঝায় সেটা কিন্তু আমরা দেখলাম। আসলে পরেরটায় যাই। যেমন ধরো এ টু দি পাওয়ার এন। তো এ টু দি পাওয়ার এন এটা বলতে কি বুঝি? প্রথমে কিছুক্ষণ আগে কিন্তু দেখলাম যে 2 টু দি পাওয়ার 4 মানে 4টা 2, এবং 2 টু দি পাওয়ার 3 মানে কিন্তু তোমার হচ্ছে 3টা 2। তাহলে এ টু দি পাওয়ার এন এই জিনিসটা কি জিনিস সেটা যদি আমরা একটু দেখতে চাই। দেখো, এ ইন্টু এ ডট ডট এন এন সংখ্যকে, তার মানে পাওয়ার যত থাকবে বা সূচক যত থাকবে তত সংখ্যক বেসটা গুণ করলে আমরা যা পাবো সেই জিনিসটি হচ্ছে এ টু দি পাওয়ার এন। তাহলে এখানে এন কিন্তু স্বাভাবিক সংখ্যা আর এ হচ্ছে তোমার বাস্তব সংখ্যার সেট। ক্লিয়ার? তাহলে আমরা কিন্তু বাস্তব সংখ্যার সেট বলতে কি বুঝি, স্বাভাবিক সংখ্যার সেট বলতে কি বুঝি, সেই জিনিসটা কিন্তু খুবই ভালো মতো বুঝতে পারি। একটা এক্সাম্পল দিলাম, দেখো 5 এর পাওয়ার হাফ, 5 এর পাওয়ার মাইনাস হাফ, -7 এবং 5 টু দি পাওয়ার 5। তাহলে আমি কিন্তু একটা জায়গায় শুধু ন্যাচারাল নাম্বার ব্যবহার করছি, দ্যাট ইজ স্বাভাবিক সংখ্যা। তার মানে এখানে পাওয়ারটা এনটা কিন্তু অন্য কিছু হতে পারে। তাহলে আমরা এনকে তোমার মূলদ সংখ্যা বলতে পারি। তো বিশেষ ক্ষেত্রে এটাকে স্বাভাবিক সংখ্যা বলা যায়। আচ্ছা, সূচক কেন শিখবো? এটা একটা বিরাট প্রশ্ন। যে কোনো জিনিস আমরা কেন শিখবো সেই উত্তর যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমাদের শিক্ষার প্রতি আগ্রহটা আরো অনেক বেড়ে যাবে। দেখো কেন শিখবো, কোথায় কাজে লাগে। প্রথমে দেখো একটা বড় সংখ্যা লিখলাম, এটা যদি কাউন্ট করো তুমি, দেখো 1 এর পরে 8টা জিরো, তারপর কত জায়গা লাগলো এবং এটা পড়তেও তোমার একটু গুনতে কষ্ট হয়। এইটাকে আমরা ইচ্ছা করলে 10 টু দি পাওয়ার 8 বলতে পারি। এই 10 টু দি পাওয়ার 8 কোনো কিছুর পাওয়ার মানে কিন্তু সূচক। তাহলে আমরা বুঝতে পারছি সূচক এই যে একটা বড় সংখ্যাকে খুবই ছোট আকারে প্রকাশ করা একটা সিস্টেম। সিমিলারলি দেখো একটা ছোট সংখ্যা নিলাম আমরা, তো সেই ছোট সংখ্যাটা কেউ কিন্তু আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো 10 টু দি পাওয়ার -8, কারণ কি আমরা জানি যখন নিচে থাকে সেটা কিন্তু উপরে তোলা হয়, তাহলে পাওয়ারটা হবে তোমার -8। তাহলে আমরা
একই জিনিস দেখলাম দুই জায়গায়, যে অনেক বড় সংখ্যা সেটাকে অনেক সুন্দরভাবে প্রকাশ করা যায়, এবং অনেক ছোট সংখ্যা সেটাকে অনেক ছোট এবং সুন্দরভাবে প্রকাশ করা যায়। কিসের মাধ্যমে? সূচকের মাধ্যমে। তাই নাম্বার প্রকাশ করার ক্ষেত্রে কিন্তু সূচক আমাদের ব্যাপক ভূমিকা পালন করছে, এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি সূচক আমাদের শেখা উচিত। আরো অনেক কিছু আছে, দেখো সূর্য থেকে পৃথিবীর যে ডিস্টেন্স সেটা যদি আমি পড়ি, 14,96,00,000 কিলোমিটার, বিশাল একটা সংখ্যা। এটাকেও কিন্তু আমরা সূচকের মাধ্যমে প্রকাশ করতে পারি। দেখো এই যে, তার মানে কোথায় নেই সূচক? সব জায়গাতেই সূচক আছে। তো এইটার ইউজ বলে শেষ করা যাবে না। দেখো যে কম্পিউটারের যে সিস্টেম, সেখানে যে বেস 2 আর যত পাওয়ারই দেই কত সুন্দর একটা সিস্টেম, সেখানেও সূচক। এরপরে আসো খুবই স্মল, এই যে আমরা ভাইরাস টাইরাস দেখছি চারদিকে, তাদের যে ব্যাপার স্যাপার লেন্থ, এই দেখো এখানেও কিন্তু আমাদের সূচকের ব্যবহার হয়েছে। এই সব কিছু আশা করি আমরা বুঝতে পারছি যে সূচকের ইউজটা আছে। এরপরে দেখো কোথায় ইউজ নেই সূচক, তাহলে আমরা কিন্তু শিখলাম যে সূচক আমরা কেন পড়ব এবং কি জিনিস এবং কত জায়গায় এর ব্যবহার। তার মানে সব জায়গায় ব্যবহার। তো আমরা এই মুহূর্তে বলতে পারি যে আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে সূচকটা আমাদের ভালো করে জানা উচিত, এবং ভালো করে জানার জন্য আমাকে সূচকের যে কিছু বেসিক রুলস আছে সেই রুলস গুলো কিন্তু আমাদের বুঝতে হবে। ক্লিয়ার? আর সেই রুলস গুলো বোঝার জন্য আমাদের ভালো করে বেসিক দরকার, এবং বেসিকের সাথে সাথে কিভাবে ক্যালকুলেশন করা যায় সেই জিনিসটাও জানা দরকার। তো আমরা জানি যে এই যে সূচকগুলো দেখলাম, এখন যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে ধরো 2⁻1/7 এই জিনিসটা কত, তো এটা কিন্তু ডেসিমাল পয়েন্ট আমাদের পক্ষে বলা সম্ভব না এখন। তাহলে আমাদের লাগবে কি? ক্যালকুলেটর। তার মানে দেখো সূচক নিয়ে চিন্তা করতে হলেই কিন্তু আমাদের একটা ক্যালকুলেটর দরকার পড়ছে। এইরকম আরো অনেক কিছু আছে, আমরা ইচ্ছা করলে আরো এরকম করে দিতে পারি, 99√সামথিং দিলাম 247, এটাও কিন্তু আমরা বের করতে পারবো না। তাহলে আমাদের কি লাগবে? ক্যালকুলেটর। তো আমরা বলছি যে আমাদের সাথে এখন খাতা কলম এন্ড ক্যালকুলেটর, এই তিনটা জিনিস নিয়ে তোমরা একদম অরিজিনাল যে মেইন ক্লাসটা সেইখানে ঢুকে যাও। তো ক্যালকুলেটর নিয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে, অরিজিনাল ক্যালকুলেটর হতে হবে, এটা আমি আগের ক্লাসে বলেছি। দেখো কে তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরস এর ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল। তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। আচ্ছা, এই মুহূর্তে আমাদের কাছে খাতা কলম বই এবং ক্যালকুলেটর সবার হাতে আছে, এবং অরিজিনাল ক্যালকুলেটর। এখন আমরা সূচকের কিছু ল, দ্যাট ইজ ফর্মুলা, সেই জিনিসটা জানবো, এবং এটা তোমরা ম্যাক্সিমাম হয়তো জানো, তারপর আমরা একটু দেখাবো আজকে। দেখো এখানে আমি একটা সংখ্যা নিলাম এ, যেটা বাস্তব সংখ্যা, আর এম এন আর দুটি সংখ্যা, যেটাকে আমি নিলাম হচ্ছে তোমার মূলদ সংখ্যার সেট। যে কোনো ন্যাচারাল নাম্বারও কিন্তু বিশেষ ধরনের মূলদ সংখ্যা। তোমাদেরকে একটু বলে দিই, যেমন ধরো 4, এটাকে দেখলেই কিন্তু আমরা বলবো এইটা ন্যাচারাল নাম্বার, কিন্তু যদি আমি বলি 4/1, এইটা বিলংস টু কিন্তু কিউ। তো সো দ্যাট আমরা বলতে পারি যে যে কোনো ন্যাচারাল নাম্বারও হচ্ছে তোমার মূলদ সংখ্যা। সো দ্যাট ন্যাচারাল নাম্বার কিন্তু এখানে আছে। আচ্ছা, একদম প্রথম ফর্মুলা, a to the power m into a to the power n equal to a to the power m plus n। জিনিসটা কিভাবে আসে সেটা আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখব, যদিও এগুলো আমরা অনেকবার দেখছি, আবারও দেখব। দেখো দ্বিতীয় সূত্র দুটো আমরা একসাথে লিখলাম, একটা হচ্ছে মাল্টিপ্লিকেশনের ফর্মুলা, আর একটা হচ্ছে তোমার ডিভিশনের ফর্মুলা। এখানে একটি কথা উল্লেখযোগ্য যে বেসটা কিন্তু সেম থাকবে, এই যে এ, এটা সেম। যখন আমরা কোনো কিছু দিয়ে ডিভাইড করি তখন কিন্তু আমাদের মনের মধ্যে অবশ্যই থাকে যে যা দিয়ে ডিভাইড করবো সেটা যেন জিরো হতে না পারে। ক্লিয়ার? তো জিরো যাতে না হয় তার জন্য একটা কন্ডিশন দিয়ে দিতে হবে। মানে এই ক্ষেত্রে 2 নম্বর ফর্মুলার ক্ষেত্রে এ নট ইকুয়াল টু জিরো, তাহলে নিচেরটা জিরো হয়ে যাবে। আশা করি সবাই এই কন্ডিশনটা মনে রাখতে পারবা। এখন আমরা একটু দেখি যে এটাকে কিভাবে লেট, ধরো সিম্পল এক্সাম্পল দিব,
যে 2 টু দি পাওয়ার সাপোজ 3 আর এইখানে নিলাম 2 টু দি পাওয়ার 4। তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে 2 টু দি পাওয়ার 3 দ্যাট ইজ 3টা 3 মাল্টিপ্লিকেশন, তাহলে 2 ইন্টু 2 ইন্টু 2, এই হলো প্রথমটা। আর সেকেন্ডটা দেখো 4টা 2, 2 2 2 অ্যান্ড 2, এই 4টা। তাহলে টোটাল নাম্বার অফ 2 এখানে কিন্তু 7টা। তাহলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাই 2 টু দি পাওয়ার 7। সিমিলারলি এখান থেকে যদি তুমি এটা চিন্তা করো যে 3 যোগ 4 দ্যাট ইজ 2 টু দি পাওয়ার 7। তাহলে আমরা কিন্তু সিম্পল একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে ঘটনা সত্য, সো দ্যাট এইটা পাওয়ারটা সারা জীবন অ্যাডই হবে, অ্যাড ছাড়া কিন্তু মিলবে না, একদম প্র্যাকটিক্যাল করে দেখলাম। তো এইখানে বেস সেম নিয়ে তুমি কিন্তু আরো যে কোনো জিনিস টেস্ট করতে পারো, এটা সারা জীবনই সেম থাকবে। ক্লিয়ার? ওকে, এখন ডিভিশনেরটা যদি আমরা একটু দেখি, দেখো এখানে আমি প্রথমে নিলাম ধরো 3 টু দি পাওয়ার 4 আর এখানে নাও 3 টু দি পাওয়ার 3। তো প্রথমে আমি এইভাবে নর্মাল সিস্টেমে করি 3 টু দি পাওয়ার 4 দ্যাট মিন্স এখানে তোমার 3 আছে তোমার 4টা, তাহলে 4টা 3 প্রথমে লেখো। সবাই কমেন্টস করো আর কি কি লাগবে বা কি কি ভাবে জিনিসটা হলো। আমাদের যেহেতু এই নিয়ে আরো একটা ক্লাস আছে সূচক এবং লগারিদম, কোন কোন জিনিস তোমাদের দরকার সেই জিনিসটা কিন্তু কমেন্টসে লিখবে। সেকেন্ড ক্লাসে আমরা পুরো ক্রিয়েটিভ কোশ্চেন এবং ক্যালকুলেশন আরো সুন্দর করে দেখাবো। তোমাদের চাওয়ার উপর আর অনেক কিছু ডিপেন্ড করতেছে, কি কি ভাবে দেখাইলে ভালো হয়, তোমাদের উপকার হয়। দেখো আমি 4টা 3 লিখলাম, নিচে কিন্তু 3 টু দি পাওয়ার 3 দ্যাট মিন্স 3টা 3, তো লেখো 3টা 3। এরপর দেখো 3 3 3 3 3 3 ক্যান্সেল, থাকলো কিন্তু অনলি 1 3। আমাদের ফর্মুলা বলছে কি যে বেস যেহেতু সেম, তাহলে তোমার পাওয়ারটা উপরটা থেকে নিচেরটা মাইনাস হবে, দ্যাট ইজ 3 টু দি পাওয়ার 1। দেখো 3 টু দি পাওয়ার 1 আমরা বলতে পারি 3 টু দি পাওয়ার 1 দ্যাট মিন্স 3। তাহলে আমরা দুই ক্ষেত্রেই দেখলাম যে আমাদের এই ফর্মুলাটা ঠিক আছে। তো আমরা বুঝতে পারছি যে মাল্টিপ্লিকেশন হলে কি হবে এবং ডিভিশন হলে কি হবে। এখন তুমি যে কোনো এক্সাম্পল দিয়ে টেস্ট করতে পারো, 100% মিলবে। আর এই জিনিসগুলো আমরা ক্যালকুলেটরে করতে পারি। তো আমরা সামনে যে ক্যালকুলেটর ইউজটা আরেকটু দেখাবো, আপাতত তোমরা বেসিকটা শিখো আগে। আচ্ছা, এরপর 3 নাম্বার ফর্মুলা, খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, যে দুটো সংখ্যার মাল্টিপ্লিকেশন তার হোল টু দি পাওয়ার n। এটা করলে যা হবে দেন তাদের আলাদা আলাদা পাওয়ার দিয়ে মাল্টিপ্লিকেশন করলে কিন্তু সেম হবে ব্যাপারটা। তার মানে ক্যালকুলেশন ভালো করে বোঝার জন্য এই যে সূচকের প্রপার্টিজ গুলো খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন এটার জন্য কিন্তু আমরা একটা এক্সাম্পল তোমাদেরকে দিতে পারি। দেখো যে তোমাকে আমি প্রথমে এরকম বলতে পারি, লেট 3 আর এই পাশে আছে 2 সমান সমান মনে করো লিখলাম 5। আচ্ছা, এখন আমরা বলতে যাচ্ছি যে এখানে তোমার 2 আছে 5টা, 2 টু দি পাওয়ার 5 আর 3 টু দি পাওয়ার 5, এটা আমাদের বলবো। এখন এটাকে যদি আমি আলাদা আলাদা করে করি, যেমন ধরো এখানে 2 আছে বা এই জিনিস আছে 5টা, কিছুক্ষণ আগে যেটা শিখলাম, একটা, এই দুটো, 3টা, ভালো মতো খেয়াল করো জিনিসটা কিভাবে আসে, 4টা, 5টা। তার মানে ব্র্যাকেটের ভিতরে যা আছে তার হোল টু দি পাওয়ার 5। এই কথা অর্থ কি? এই কথা হচ্ছে এই জিনিস আছে 5 বার মাল্টিপ্লিকেশন করতে হবে। তাহলে আমরা 5 বার মাল্টিপ্লিকেশন করলাম। তো এখন মাল্টিপ্লিকেশন করার পর আমি যদি 2 গুলোকে আলাদা করি, দেখো একটা 2, দুটো 2, 3টা 2, 4টা 2, 5টা 2, so that 2 to the power 5।
সিমিলারলি 1 2 3 4 5 এখানে 3ও আছে 5টা। তাহলে আমরা বুঝতে পারছি আমরা ডাইরেক্ট ক্যালকুলেশন করতে পারবো, আমাদের যদি মন চায় তাহলে আমরা এরকম সেপারেটও করতে পারবো। সবাই ক্লিয়ার? ওকে, আচ্ছা এরপরে আমরা চলে গেলাম ডিভিশনের ফর্মুলা। ব্র্যাকেট আছে হোল টু দি পাওয়ার। আমার মনে হয় আগেরটা যদি আমরা ভালো করে বুঝতে পারি দেন এইটা বুঝতে আমাদের জন্য খুবই সহজ হবে। ক্লিয়ার সবাই? দেখো ডিভিশনের জন্য সে একই কেস। তো আমরা প্রথমে সে আগের মতোই ইচ্ছা মতো তুমি নিতে পারো। লেট আমি 3/2 নিলাম, একই রকম। এইখানেও ধরো তুমি 5 দিতে পারো। আচ্ছা এখানেও আমরা এইভাবে লিখতে পারি। দেখো 3/2 একবার, দুইবার, তিনবার, চারবার এন্ড 5বার। এটা হচ্ছে আমাদের একদম ফার্স্ট ফর্মুলা থেকে বা সূচকের যে মেইন ডেফিনিশন ওখান থেকে আসলো। আচ্ছা এরপর নিচ দিয়ে দেখো 5টা 2 আছে, সো দ্যাট আর একটু ডিটেইলস লেখা যায়, কিন্তু আমরা যেহেতু বুঝতে পারছি 2 টু দি পাওয়ার 5 এন্ড 3 টু দি পাওয়ার 5। তো ডিভিশন আর মাল্টিপ্লিকেশন মূল থিমটা কিন্তু কাছাকাছি যখন আমরা এগুলা করি, কিন্তু বাট একটা নিচ দিয়ে যাবে আর একটা উপর দিয়ে যাবে। আশা করি এই ফর্মুলাটা বুঝতে পারছো, অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা এরপরে দেখো পাওয়ার হোল টু দি পাওয়ার, তখন কি ঘটনাটা ঘটবে? পাওয়ার হোল টু দি পাওয়ার। তো আমরা আবার প্র্যাকটিস করে দেখি কি ঘটনা ঘটে। দেখো 2 পাওয়ার 3, তারপর মনে করো আমি দিলাম 5, তাহলে একই ঘটনা যে 2 টু দি পাওয়ার 3 এমন একটা জিনিস যার হোল টু দি পাওয়ার আছে 5, সো দ্যাট এখানে 5বার এটা মাল্টিপ্লাই করতে হবে। এখানে যা খুশি তাই থাক, আমরা কি 5বার মাল্টিপ্লাই করব। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইনটু 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 2 টু দি পাওয়ার 3। দেখো এই জিনিস আছে 5বার। তাহলে আমরা কিন্তু প্রথমে জানি যে বেস যদি সেম হয় পাওয়ারটা কি হবে? যোগ হবে। তাহলে দেখো 2 3 3 3 3 3, তার মানে আমার উপরে পাওয়ার আছে 5টা 3, ইচ্ছা করলে যোগ করতে পারি। দেন যদি যোগ করতে পারো ভালো, না হলে এইভাবেও তো বলতে পারি 5টা 3, তার মানে তোমার 3 ইন্টু 5, এটা বলতেও তো আমাদের কোনো অসুবিধা নাই। 3 ইন্টু 5 মানে এটা ইন্টু করেও লেখা যায়, ইচ্ছা করলে আমরা 3 টু দি পাওয়ার 15ও লিখতে পারি। তা আমার মনে হয় যে পাওয়ারের পাওয়ার এই জিনিসটা কিভাবে আসলো সেটা বুঝতেও আমাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। ক্লিয়ার সবাই? ওকে, আশা করি এই পর্যন্ত ক্লিয়ার সবাই। এখন আসো শূন্য এবং ঋণাত্মক সূচক, যেটা ইউজ করতে যে সবাই আমরা মাঝে মাঝে ভুল করি। আর এমসিকিউতে কিন্তু এই শূন্য ঋণাত্মক সূচক থেকে এমসিকিউ আসে, এবং সেই এমসিকিউটা তোমাদেরকে একটু দেখতে হবে ভালো মতো। এইখানটা কন্ডিশন আছে, দেখো a টু দি পাওয়ার 0 সমান সমান 1, কিভাবে আসে 1? আবার এখানে একটা কন্ডিশন আছে a নট ইকুয়াল টু 0, আর একটা হচ্ছে ঋণাত্মক সূচক। দেখো এখানে কিন্তু উল্টা কথা লেখা আছে a টু দি পাওয়ার -n ইকুয়াল টু 1/a টু দি পাওয়ার n। তো 2 নম্বর যে জিনিসটা, এটা 1 নম্বরের সাথে কিন্তু একটু কানেক্টেড আছে, এবং এখানে একটা কন্ডিশন দিয়ে দিছি আমি n বিলংস টু n, অন্য কিছু দিলেও কিন্তু কোনো অসুবিধা নাই। বোঝার জন্য প্রথমে n বিলংস টু n কিও দেওয়া যায়। তো আসো প্রথমে আমরা প্রথমটা বুঝি, 0 থেকে a টু দি পাওয়ার 0 যখন হবে তখন 1 কিভাবে হয়। তো আমি প্রথমে এরকম করে লিখলাম, ধরো a টু দি পাওয়ার 3, আর একটা লিখলাম a টু দি পাওয়ার 3, দুটো একই জিনিস। এখন তোমাকে বললাম এটা ডিভাইড করো,
তো আমরা জানি ডিভাইড করা মানে হচ্ছে ইচ্ছা করলে এরকম করে লিখতে পারবো। এরপর আমরা জানি যে এরকম থাকলে বেস যদি সেম হয় পাওয়ারটা মাইনাস হয়, তাহলে 3 - 3 সমান সমান a টু দি পাওয়ার 0। এখন দেখো এই যে a টু দি পাওয়ার কিউব আর a টু দি পাওয়ার কিউব এটা তো একই জিনিস, এখানটা মন চাইলে ইচ্ছা করলে বলতে পারি না এটা সমান সমান 1। দেখো কারণ সেম কে সেম দিয়ে ডিভাইড করলে তো 1 হবে, আর ওইটাকে যখন আমি সূচকের মাধ্যমে প্রকাশ করব তখন কিন্তু আমার আসতেছে a টু দি পাওয়ার 0। তাহলে এখন কোনো কিছুর পাওয়ার যখন 0 হবে তখন তো আমরা তার মান 1 লিখতে পারি। আর a টু দি পাওয়ার নট ইকুয়াল টু 0 কেন? কারণ এর মান যদি 0 হয়, দেখো এর মান 0 হলে তো নিচে 0 আসবে, এই এখানে যা কিছু তাই থাক, নিচে 0 আসলে তো আনডিফাইন্ড হয়ে যাবে। তার মানে আমরা এটা দেখছি আগে যে নিচে কখনো 0 হতে পারে না বা 0 দিয়ে আমরা ডিভাইড করতে পারি না। ব্যাপারটা একটু চিন্তা করে দেখো ঘটনা সত্যি কিনা। আচ্ছা, এখন আসো এইটা। আচ্ছা, আমরা মনে মনে চিন্তা করো যে ইচ্ছে করলে কিন্তু আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করতে পারি। তো লেট এখান থেকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, দেখো a টু দি পাওয়ার -n ইনটু a টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। সত্যি নাকি? দেখো -n প্লাস n ইকুয়াল টু 1, দ্যাট ইজ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে দেখতে পেলাম যে 1 নম্বর আর 2 নম্বরের সাথে কিন্তু মিল আছে, মানে 2 নম্বরের ভিতরে আসলে 1 নম্বরটা আছে। তাহলে তবে এখান থেকে আমরা যে জিনিসটা মনে রাখবো, যে কোনো কিছুর পাওয়ার যদি আমি দেই মাইনাস, ধরো -7, তাহলে আমরা অবশ্যই লিখতে পারবো 1/2 টু দি পাওয়ার 7। তার মানে মাইনাস দেখলে 1/, করে দিব, আর যদি নিচে থাকে পজিটিভ পাওয়ার তাহলে তাকে যদি আমরা উপরে তুলি দেন তখন পাওয়ার মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা দুটো ঘটনা শিখলাম, যে আমরা যদি এই পাশ থেকে ওই পাশে যাই মানে ডিভিশন ফর্মে যাই তখন মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে উল্টা ঘটনা, একই কেস। তার মানে এই দুটো ইন্টারচেঞ্জ হতে পারে, মাঝে মাঝে ধরো a টু দি পাওয়ার n এইদিকে আসলো আর এইটা এদিকে গেল, এরকম ইন্টারচেঞ্জ হতে পারে। আশা করি শূন্য এবং ঋণাত্মক সূচক এই জিনিসটা বুঝতে আমাদের কারো কোনো অসুবিধা হয় নাকি? আচ্ছা, ইম্পর্টেন্ট কন্ডিশন এমসিকিউ একটা আসেই গুরুত্বপূর্ণ পরীক্ষায়। দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y হলে x ইকুয়াল টু y আমরা লিখি সব সময়। কন্ডিশন কি যদি জিজ্ঞেস করি, শর্তটা কি হবে? একটু চিন্তা করে বলো দেখি, একটু চিন্তা করে বলো কমেন্টস পারো কি শর্ত হতে পারে। এটা দিয়ে তো অনেক অঙ্ক সমাধান করছি আমরা, কিন্তু এর তো কন্ডিশন আছে। দেখো সেই কন্ডিশনটা কি, আশা করি এতক্ষণে সবাই লিখে ফেলছো। দেখো এখানে কিন্তু a গ্রেটার দেন 0 আর a নট ইকুয়াল টু 1 এই কন্ডিশন মানতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এই শর্তটা বা এই কন্ডিশনটা আমরা ইউজ করতে পারবো না। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট ফর সিকিউ এন্ড এমসিকিউ। একই রকম দেখো a টু দি পাওয়ার x ইকুয়াল টু b টু দি পাওয়ার x, এবার কিন্তু বেস আলাদা পাওয়ার সেম, a ইকুয়াল টু b হবে। তো a ইকুয়াল টু যদি b হয় তখনও তো শর্ত আছে, এই শর্তটা দেখো একটু লিখতে পারো কিনা দেখো তো। আচ্ছা, তাহলে শর্তটা কি হবে, এখন কি আলাদা কিছু হবে কিনা দেখো। এইবার কিন্তু এও গ্রেটার দেন 0 বিও গ্রেটার দেন 0, আমাদের কিন্তু উপরের শর্তের সাথে নিচেরটার কিন্তু কানেকশন আছে। তার মানে যে বেস থাকবে সেটা গ্রেটার দেন 0 হবে এবং x নট ইকুয়াল টু 0, কারণ x যদি 0 হয় তাহলে তো একটু অন্যরকম হয়, সব অঙ্ক একই রকম হয়ে যাবে। ঠিক আছে, দেখো সো দ্যাট আমরা দুটো জিনিস ভালো করে মনে রাখবো এবং ইউজ করব ঠিক মতো। আচ্ছা, এইবার আসো n তম মূল। হয়তো তোমাদের মনে এতক্ষণ অনেক প্রশ্ন ছিল যে রুট ওভার জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি না, কারণ স্কয়ার রুট, কিউব রুট আর nth রুট, সেই জিনিসটা দেখতে চাই। দেখো a এর n তম মূল a টু দি পাওয়ার 1/n, তার মানে যততম মূল বলবে তার পাওয়ার 1/, তত করে দিব। ক্লিয়ার? যততম মূল, বলে 20তম মূল বের করো,
এর, তাহলে এ টু দি পাওয়ার 1/20। 100তম মূল বের করো, এ টু দি পাওয়ার 1/100। এটাকে কিন্তু আবার এন রুট ওভার এ, এটাও কিন্তু আমরা লিখতে পারি। এখন এতক্ষণ যা শিখলাম বা এই যে মূল দেখলাম, এখন এটার একটা সরল করতে চাই। প্রথমে তোমরা নর্মাল সিস্টেমে সরল করো, এরপরে ক্যালকুলেটর ইউজ করে এটা দ্রুত বের করার চেষ্টা করো। আমরাও দেখাই। দেখো, প্রথমটা আমরা আমাদের মতো যদি করি, চিন্তা ভাবনা করো, একদম নর্মাল সিস্টেমে যদি করি, নাম্বার 1 দেখো 12, তার পাওয়ার আছে -1/2 ইন্টু কিউব রুট অফ 54। তো আমরা জানি পাওয়ার যখন -1/2 হয় তখন তাকে নিচে নামাই দিতে হবে। আর এটা তো উপরে আছে 1/3। এই যে যে জিনিসটা, এই যে তোমার কিছুক্ষণ সময় লাগতে পারে এবং এই বেসগুলো আমরা আলাদা করতে পারি। যেমন ধরো 3 ইন্টু 2 টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি এখান থেকে নিচে, যে 3 টু দি পাওয়ার হাফ আর 2 স্কোয়ার, তাহলে 2 লিখতে পারি এখান থেকে। আর এখানে 2 টু দি পাওয়ার 1/3 আর 3 টু দি পাওয়ার 3 আর 1/3 ক্যান্সেল হয়ে গেল, থাকলো 3। এই যে ক্যালকুলেশনটা আসতেছে, দেখো এখানে কি ডিভিশন আছে, তাহলে আমরা ইচ্ছা করে লিখতে পারি 3 টু দি পাওয়ার 1/2 আর 2 টু দি পাওয়ার, নিচেও লিখতে পারো উপরে লিখতে পারো, 1/3 -1। তাহলে এই যে ক্যালকুলেশন, এই ক্যালকুলেশন করতে দেখো তোমার একটু সময় লাগছে, কিন্তু আমরা বুঝি। কিন্তু সেই জিনিসটা যদি তোমরা ক্যালকুলেটর ইউজ করে করো, এবং সেই ক্যালকুলেটর আশা করি FX991ES প্লাস, এই যে সেই ক্যালকুলেটরটা দেখো, এবং এইটা ইউজ করে করবা, একদম খুবই দ্রুত করা সম্ভব। যে আমরা অ্যান্সারটা বের করে দিই, দেখো -12 টু দি পাওয়ার -1/2, দাও -1/2, একদম সব কিছু আছে এটার মধ্যে, 1/2 একবারে লিখা তুমি অঙ্কটা করতে পারবা, ইন্টু কিউব রুট, ডাইরেক্ট আছে 54 ইকুয়াল টু চাপ দাও। দেখো একেবারে ডেসিমাল পয়েন্টে আমাদের অ্যান্সার চলে আসছে। আর ওইভাবে যদি আমরা করি, আমরা অনেক সুন্দরভাবে অ্যান্সার বের করতে পারবো। ঠিক আছে, 3 পাওয়ার হাফ আর 2 পাওয়ার -2/3, আমার ক্যালকুলেটর দিয়ে কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি অ্যান্সারটা বের করতে পারছি। ঠিক আছে, এখন আসো দ্বিতীয়টা যদি আমরা করি, সিস্টেম তো বুঝলাম, এখন সেকেন্ডটা মেইনলি হচ্ছে ক্যালকুলেটর দিয়ে কিভাবে তাড়াতাড়ি এমসিকিউ দাগানো যায় সেটা একটা জিনিস, আর এমনি নর্মাল ক্যালকুলেশন আমরা বুঝতে পারলাম। ঠিক আছে, এখন আসো সেকেন্ড যেটা আছে, এটা কিন্তু আরো সহজ, এবং এটা যদি একেবারে তোমাকে আমরা ক্যালকুলেটর দিয়ে সরাসরি দেখাই, দেখো এইট টু দি পাওয়ার 3/4, এটা যদি ডাইরেক্ট লিখতে চাও, দেখো এভাবে 8 দিবা, যা দিচ্ছি দেখো 3/4, এরপরে ডিভাইড 8 টু দি পাওয়ার হাফ,
দেখো অ্যান্সার বের হয়ে গেল। সরাসরি আমরা অ্যান্সার বের করতে পারি এই ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট। আর যদি নর্মাল সিস্টেমে করতে চাও সেটা তো তোমার আছেই, ঠিক আছে, ওই সিস্টেমে আমরা করতে পারবো, অসুবিধা নেই। এছাড়া দেখো এখান থেকে আমরা আমাদের যে সিকিউ পরীক্ষার সিস্টেম অনুসারে যেটা আমরা করবো, সেখান থেকে আমি এভাবে লিখতে পারি, বেসটা যেহেতু সেম তাহলে পাওয়ারটা মাইনাস করে দেই হাফ, মানে ডাইরেক্ট করলে তাহলে 4 আর হচ্ছে 2, তার এলসিএম হচ্ছে 2, তাহলে তোমার এলসিএম হচ্ছে 4, দেন 3 মাইনাস 2, তাহলে 8 টু দি পাওয়ার 1/4। তার মানে আমরা এই যে নর্মাল সিস্টেম করলাম, এটাকে কিন্তু ইচ্ছা করলে এরকম করে আমরা লিখতে পারি তোমার রুট ওভার দিয়ে। তো যাই হোক, আমরা বুঝতে পারছি আমরা নিজেরা হাত দিয়ে কিভাবে করতে পারবো, আবার ক্যালকুলেটর দিয়ে ডাইরেক্ট কিভাবে করতে পারবো সেটা নিয়েও কিন্তু আমাদের কোনো কনফিউশন নাই আশা করি। তো যে ক্যালকুলেটর দেখলাম, এই ক্যালকুলেটরটা কিন্তু খুবই ভালো কাজ করে, তোমরা দেখতে পারো, খুবই সুন্দর। আসো আমরা পরেরটাই যাই। এত কে দশমিকে প্রকাশ করো, কিছুক্ষণ আগে যে ক্যালকুলেটর ইউজটা দেখাইলাম, সেই ক্যালকুলেটর দিয়ে এখন তো তুমি ক্যালকুলেটর ছাড়া পারবা না। এমসিকিউতে তোমাকে বলছে দশমিকে প্রকাশ করো, এখন তো তোমার 100% শিওর তোমার ক্যালকুলেটর মাস্ট, এটা লাগবে এই ক্যালকুলেটরটা। সো দ্যাট এখন তুমি সেই ক্যালকুলেটর হাতে নাও এবং যে সূচকের যে ফাংশন ওইখানে দাও, আমি যেভাবে দেখাইলাম কিছুক্ষণ আগে, জাস্ট এটা করার জন্য। এখন অ্যান্সারটা ওখানে কমেন্টস বক্সে পাঠাও, দেখো মিলে কিনা। কয়েক সেকেন্ড টাইম দিলাম, মিলে কিনা দেখো, ক্যালকুলেটর ঠিক আছে কিনা এটাও চেক করার উপায় আছে, আজকে দেখাবো। তোমার ক্যালকুলেটর অরিজিনাল কিনা সেটাও কিন্তু সিস্টেমটা কি সেটাও তুমি আজকে জানতে পারবে। আর তাছাড়া আমরা যেভাবে অঙ্ক করি না কেন, আমাদের নিজেদের টেস্ট করার জন্য কিন্তু অ্যান্সারটা ঠিক আছে কিনা সেই জন্য কিন্তু আমাদের ভালো একটা যন্ত্র দরকার। দেখো দেখো তো আমি জাস্ট 5.924 সবগুলো লিখি নাই, এইটুকু ঠিক আছে নাকি দেখো। সিমিলারলি আমরা আর একটা দেখাচ্ছি, এই যে মাইনাস দিচ্ছি, মাইনাসটা খেয়াল করবা, এতকে দশমিকে প্রকাশ করি বা করো, একই কেস। এখনো তুমি একটু টেস্ট করতে পারো তোমার অবস্থা কি ঠিকঠাক আছে কিনা। আমার মনে হয় যাদের যন্ত্র ঠিক আছে এবং যারা নিজেরা ঠিক আছে তাদের অ্যান্সার অবশ্যই 100% ঠিক আছে। তুমি অবশ্যই ঠিক আছো, মাঝে মাঝে মেশিন যদি ডিস্টার্ব করে সেই ক্ষেত্রে আলাদা কেস। পরেরটাই যাই আমরা, একটা এমসিকিউ এখন যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, ক্যালকুলেটর ইউজ করে আর বুদ্ধি ইউজ করে এক্স এর মান কত, সেই জিনিসটা তোমরা একটু দেখাও দেখি। আমি অপশন দিয়ে দিলাম, অপশন পাঠাও। যে কি কমেন্টস, সবাই পাঠাও দেখি। কমেন্টস বক্সটা চেক করে দেখো, যা ক্যালকুলেটর এবং বুদ্ধি দুটো ইউজ করে একসাথে তুমি কিভাবে এটা করতে পারো। সেটা হলো, এটাকে কিন্তু আমরা ইচ্ছা করলে এরকম লিখতে পারি, যদি উল্টায় দেই, যেমন ধরো আমরা নিজেদের জন্য 7 টু দি পাওয়ার এক্স দেন 2401 এটা লিখতে পারবো। এখান থেকে আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারবো। তার মানে তোমার টার্গেট হলো 7 এর পাওয়ার কত দিলে এই অ্যান্সারটা আসবে। তো 7 এর পাওয়ার 2 49, এটা তো হবেই না, আর 49 কে 3 দ্বারা মাল্টিপ্লাই করলে এটাও হবে না। তো তুমি একটু টেস্ট করতে পারো তোমার ক্যালকুলেটর দিয়ে যে 7 এর পাওয়ার 4 দিলে কত আসে। দেখো 1 সেকেন্ড লাগবে, যেখানে তুমি বুঝতেছো না 7 এর পাওয়ার 4, 100% মিলে গেল। এবং একটু টেকনিক আর সাথে যন্ত্র এটা থাকলে আমাদের দাগ দিতে আশা করি কোনো সময়ই লাগবে না। সবাই জিনিসটা বুঝতে পারছি।
সেকেন্ডটা এত হলে এক্স এর মান কত, এটাও তুমি দেখতে পারো টেস্ট করে কিভাবে আসে। তো এটা একটু অঙ্ক করে বের করা দরকার। দেখো এখান থেকে আমরা বলতে পারি, যদি এখানে নিয়ে আসি, যে 8 কে আমরা বলতে পারবো 2^3 আর এক্স স্কোয়ার আছে, তাহলে এখানে আসলো 3x² আর 2^5 তো আমরা কিছুক্ষণ আগে দেখছি বেস যদি সেম হয় তাহলে আমরা কিন্তু এইভাবে লিখতে পারবো। এরপরে এখান থেকে অনেকেই অপশন যদি না দেওয়া থাকে এক্স ডিভাইড করে দেয়, তো এটা ডিভাইড করা যাবে না কারণ এক্স এর ভ্যালু তো আমরা জানি না। এইভাবে লিখবো, দেখো এক্স ইকুয়াল টু 0 আর 1। তো কোথায় এক্স ইকুয়াল টু 0 আর 1 আছে, এই যে। তার মানে তুমি সূচকের প্রপার্টিজ জানলে তোমার কাছে এই সমস্ত অঙ্ক কোনো ব্যাপারই না। আশা করি এটা খুবই সুন্দরভাবে এমসিকিউ সিকিউ যেটা সলভ করতে আমরা পারবো। আচ্ছা, এখন একটা সিকিউ টাইপের একটা অঙ্ক নিয়ে আসলাম এবং এটাকে এক্স এর মান নির্ণয় করো, সলভ করো। এই জিনিসটা আমরা সবাই মিলে জিনিসটা করি, কারণ এরকম অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। সবাই দেখো, তো আমাদের টার্গেট হলো যেন সেম বানাতে পারি আর সবসময় মৌলিক সংখ্যাতে বেসটা নিয়ে আসবা। তাহলে প্রথম লাইন আমি যদি এটা এইভাবে লিখি, দেখো 2^2 মানে 4, তার পাওয়ার আছে তোমার 2x - 1। সিমিলারলি 2^4 মানে 16, তার পাওয়ার আছে x - 1 আর এইদিকে যা আছে তাই থাকলো। এরপর পাওয়ার, তার পাওয়ার মাল্টিপ্লিকেশন হয়, সবগুলো প্রপার্টিজ তো তোমার কাছে আছে এখন। তাহলে 4x - 2, 2^4x - 4, আমরা ইচ্ছা করলে বলতে পারি 4x - 4 ইকুয়াল টু 384। এরপরে দেখো এই 2^4x ইন্টু 2^-2, 2^4x ইন্টু 2^-4, এইখানে যা আছে তাই। এরপর আমরা এখান থেকে ইচ্ছা করলে 2^4x টা কমন নিতে পারি। দেখো কমন নিতে পারি, তাহলে এখান থেকে আমি লিখতে পারবো 2^-4 মাইনাস 2^-2 আর হচ্ছে -4 384। একটু ডিটেলস করছি, তুমি ইচ্ছা করলে আরো তাড়াতাড়ি করতে পারবা। আচ্ছা, এখান থেকে একেবারে নরমাল সিস্টেমে যদি করো, দেখো 1/4 1/16 384, 2^4x এখান থেকে যদি 16 এলসিএম করি 4 - 1, দেখো 3/16 384। এইদিকে চলে গেলাম, 2^4x 384 ইন্টু 16/3, 3টা কেটে দাও 1 2 8, 1 to 8 তো খুবই একটা পরিচিত সংখ্যা। এটাকে আমরা লিখতে পারি 2^7 ইন্টু 2^4। তাহলে দেখো 2^4 এর সাথে 11, বুঝতে আমাদের কারোর কোনো অসুবিধা হওয়ার কথা না। এরপর তো এই রুলসটা আমরা জানি, মানে এই অঙ্কের মধ্যে প্রায় ম্যাক্সিমাম প্রপার্টিজ ইউজ করা আছে। x = 11/4, এইটা আশা করি বুঝতে কারো অসুবিধা হয় নাই। এইটা বুঝতে অসুবিধা না হওয়া মানেই হলো কিন্তু তুমি পুরো সূচকের যে প্রপার্টিজ গুলো সেটা বুঝতে পারছো। আর অনেক অঙ্ক আছে, আর অনেক কিছু আমরা দেখাবো।
তো যেটুকু দেখলাম এইটুকু আমরা বুঝতে পারছি কিনা কমেন্টস বক্সে জানান। আচ্ছা, ক্যালকুলেটর দিয়েও তো করা যায়। কিরে তোর পরীক্ষা কেমন হলো? আরে পেপার ইজি ছিল, কিন্তু আমার ক্যালকুলেটরটা পরীক্ষা দিতে দিতে বন্ধ হয়ে গেছিল। দেখা একটু। আরে ভাই, এটা তো নকল ক্যাসিও, খারাপ তো হবেই। নকল করে যারা, তারা ক্যাসিও ক্যালকুলেটরসের ডিজাইন, মডেল নাম্বার, নাম সব কপি করে নিয়েছে, কিন্তু তাও সব কটাই ফেলিয়ার। কারণ অরিজিনাল ইজ অরিজিনাল, তাই সব সময় অরিজিনাল ক্যাসিও ক্যালকুলেটরস ইউজ করুন। ক্যালকুলেটর মানে ক্যাসিও, রিলায়েবল এন্ড ডিউরেবল। আচ্ছা, হ্যালো বন্ধুরা, যারা আজকে ক্লাসে ছিলা বা থাকলা তাদের জন্য একটা বিশাল অফার। দেখো, তুমি তোমার ক্যালকুলেটর আসল কিনা সেটা তুমি চেক করতে পারবা, এবং ক্যালকুলেটরের পিছনে তোমার ক্যালকুলেটরের যে নাম্বারটা আছে সেই নাম্বার, এই কোড নাম্বারটা তোমাকে এখানে সব দেওয়া আছে। এইটা মোবাইলের মাধ্যমে পাঠাই দিলে দেখবা যে এটা অরিজিনাল কিনা সেটা তোমাকে বলে দিবে। দেখো, অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে, এটা একটু ভালো করে দেখো সবাই। এবং এইটা তোমার থাকবে অনলাইনে, দেখে নিবা। এবং এই যে অফারটা এবং আরো ক্যালকুলেটরের জন্য একটা ডিসকাউন্ট আছে, এটা দেখা শেষ হয়েছে কিনা দেখো। এই যে সব কিছু মধ্যে লেখা আছে এসএমএস ইওর নেম সিরিয়াল নাম্বার টু এত, মোবাইল নাম্বার যে নাম্বারটা আছে নাম্বারটা দেওয়া আছে ওখানে, পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু অরিজিনাল কিনা ডুপ্লিকেট সেটা বুঝতে পারবা। তো এটা ভালো একটা সুযোগ, এটা দেখে নিবা। আর একটা হচ্ছে বিরাট একটা সুযোগ, এই আমাদের অনলাইন ক্লাস থেকে যারা যারা আছো, যারা দেখতে পাচ্ছ, তারা পরবর্তী 48 ঘন্টার মধ্যে এই অফারটা তোমাদের জন্য আছে, যে এক্সক্লুসিভ অফার ফর স্টুডেন্ট অ্যাটেন্ডিং ক্যাসিও অনলাইন ক্লাসেস। দেখো, ফ্ল্যাট 10% ডিসকাউন্ট, একদম পুরো ডিটেলস স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আর 48 ঘন্টার মধ্যে তোমরা এটা যোগাযোগ করলেই হয়ে যাবে। এই যে কুপন কোড, অ্যাপ্লাই কুপন কোড, দেখো CASIO 10, এই কোডটা ইউজ করার সঙ্গে সঙ্গেই 10% ডিসকাউন্ট হয়ে যাবে। তো সবাই এই সুযোগটা হাতছাড়া করবে না আশা করি, ঠিক আছে? তো সবাই ভালো থাকো, পরবর্তী ক্লাসে দেখা হবে। পরবর্তী ক্লাসে আমরা মানে কত শর্টকাট লগারিদম এবং সূচকের এমসিকিউ করা যায়, এবং সেটা কিভাবে আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশন করে সলভ করতে পারি, এবং আমরা টোটালটা নিয়ে একটা সিকিউ, যেটা বোর্ড স্ট্যান্ডার্ড বা এই ধরনের কোশ্চেন সলভ করে দিব। তো আজকে জাস্ট স্টার্টিং হলো, এবং তোমরা আজকে কি কি দরকার সেটা চাইতে হবে তোমাদেরকে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো, এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তো তোমরা যত কোশ্চেন করবা তত সুন্দর সুন্দর উত্তর আসবে। সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, থ্যাংকস।